দিস ইজ শেখ হাসিনা স্পিকিং। এইরকম বক্তব্য সাধারণত এই মাপের নেতারা দেন একটা দেশ যখন একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে থাকে, একটা যুদ্ধ পরিস্থিতি মানে বিরাজ করে। She feels at par with the pain of the people. আবু সাইদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি, এসব খবরও প্রকাশিত হচ্ছে। আপনার কি মনে হয় এই দাবিটি বা এই কথাটি, এই অ্যাপিলটি আমি মনে করি যে কালকে এক্ষেত্রে শেখ হাসিনার এক্ষেত্রে আওয়ামী ভাষণের লীগের অন্যতম একটা দিক, আমি আর নাম নাই বললাম, যে ওয়েদার ইন্ডিয়া ইজ লুকিং, যে মানে খারাপের মধ্যে সবচেয়ে কম খারাপ কোনটা? খারাপের মধ্যে কম খারাপ বিকল্পটা, কালকের যে বক্তব্যটা সেটা ব্রেকিং দ্য আইস। বাংলাদেশ ইউনূস শাসনে অবরুদ্ধ, দেশের প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ, নির্বাচনের নামে একটি সুনির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এমত অবস্থায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাংবাদিক সম্মেলনে তার অডিও বক্তব্য রেখেছেন, যে সাংবাদিক সম্মেলনে যুক্ত ছিলেন ডক্টর মাসুম বিল্লাহ। ডক্টর মাসুম বিল্লাহ আইনের শিক্ষক এবং বাংলাদেশের রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক। আজকে আমরা তার কাছ থেকে এই সাংবাদিক সম্মেলনে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের বিশ্লেষণ এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয়ে জানার চেষ্টা করব। ধন্যবাদ মাসুম বিল্লাহ যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক আলোচনায় আওয়ামী লীগের পুনরুত্থানের রূপরেখা কতটা স্পষ্ট হয়েছে, নাকি আপনার কি মনে হয় স্লোগানে সীমাবদ্ধ হয়েছে? আপনার বিশ্লেষণ কি বলছে? আচ্ছা, প্রথমত একটা কৈফিয়ত দিই, যে আমার ওই যুক্ত থাকাটা সেটা একজন আইনের নিবিষ্ট পাঠক হিসেবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে ৭২-এর সংবিধান, আমাদের যে জাতীয়তাবোধ, এই সকল বিষয়গুলো যেহেতু আমি লালন করি, আয়োজকরা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যারা আছেন দিল্লিতে, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ওখানে আমি একজন প্যানেল মানে কি বলবো, যে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিতে পেরে মনে হলো যে দ্যাট উইল অ্যাড সাম এক্সট্রা লিগ্যাল ডাইমেনশনস টু দি প্রোগ্রাম। সেটা ছিল আমার স্ট্যান্ড এবং অবস্থান। এখন আসি আপনার প্রশ্নে। আহ, যেহেতু আমি ওখানে ছিলাম, সেহেতু এর অর্জন বা এটা নিয়ে আমার মন্তব্য বা বিশ্লেষণ ঠিক কতটা দর্শকরা গ্রহণ না, করবেন সেই সেটা সেই আমি জানি বিশ্লেষণটা না। আপনি আপনি বলবেন। আপনার আপনার যে আরেকটি পরিচয় আছে, আপনি রাজনীতির পর্যবেক্ষক এবং আইনের শিক্ষক শুধু নন, আপনি দীর্ঘকাল মানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে দেখেছেন, বাংলাদেশের ভেতরের রাজনীতিকে দেখেছেন। ঠিক, সেই হিসাবে তো আপনার আপনার বিশ্লেষণ আমরা জানতেই পারি। ঠিক। তো এই যে যে আপনি বলছেন যে আহ, পুনরুত্থান, পুনরুত্থান শব্দের মধ্যেই একটা আহ, মিশে যাবার ব্যাপার আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে একটা কিছু সর্বনাশ হয়েছে, সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে, রিসারেকশন। সর্বনাশ তো তো হয়েইছে, কারণ 2024-এর আগস্টে এটাই, বাংলাদেশ যে দখল সেটাই মানে হয়েছে, বাংলাদেশটা আমি যে দখল হয়ে গেছে, আমি কিন্তু শুরুতেই বলেছি যে ডক্টর হুম, ইউনূসের বাংলাদেশ অবরুদ্ধ, বাংলাদেশ চর চরের মতো চর দখল হয়ে গেছে। সুতরাং সেটাই আওয়ামী লীগ তো এক্ষেত্রে একটা মানে দায় একদম। আছে আওয়ামী লীগের। সেই জন্য আমি বলছি যে ধ্বংসটা বা এই যে যে মিশে যাওয়াটা, পিছিয়ে পড়াটা, এটা শুধুমাত্র আওয়ামী লীগের হয়নি, এটা হয়েছে দেশের। সুতরাং দেশের পুনরুত্থানই দরকার। হ্যাঁ, এবং এই আয়োজনটা, একটা আয়োজন দিয়ে তো স্পষ্টভাবে সকল কিছু অর্জন করা সম্ভব নয়, কিন্তু এটা একটা প্রকাশ, প্রকাশে একটা জানান দেওয়ার ব্যাপার থাকে এবং নিজেকে অ্যাসার্ট করার একটা ব্যাপার থাকে। সেই অ্যাসারশনটা এই সংবাদ সম্মেলনে হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। কেন মনে হয়েছে? ধরুন ৫ই আগস্টের পর থেকে এ পর্যন্ত নানান বিচ্ছিন্নভাবে যার যার জায়গা থেকে নানান রকম লোকজন, আওয়ামী ঘরানার মানুষজনও তাদের বক্তব্য রাখছেন, এমনকি নেত্রীও পাতায় যুক্ত হয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন, দিক নির্দেশনা দেন, কথা বলেন। কিন্তু দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেখানে আপনার দিল্লির মতন একটা জায়গাতে
50+ কান্ট্রি, তাদের সাংবাদিকরা উপস্থিত আছেন, এবং আমাকে বলা হয়েছে এবং সেটা দেখতেও পেলাম যে ইট ওয়াজ কম্প্যাক্ট, ইট ওয়াজ ফুল। এবং এ থেকে বোঝা যায় যে এটা নিয়ে কতটা আগ্রহ সবার মধ্যে ছিল। তো এইটা যে আপনার এই বিভিন্ন দেশের, নট অনলি কনফাইন্ড উইদিন ইন্ডিয়া, তার বাইরে যে একটা গেল, এবং এটার যে একটা ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন, এটা যে ক্রিয়েট করা গেল, এটা একটা ইমিডিয়েট বড় অর্জন বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, সরি। শেখ হাসিনা কথা বলছেন ইন এনি ফরম্যাট, দ্যাটস দ্য নিউজ। দি অ্যাবসলিউটলি। ভয়েস অফ অ্যাবসলিউটলি। দি ভয়েস অফ শেখ হাসিনা, আপনি ফার্স্ট লাইনটা খেয়াল করবেন যে দিস ইজ শেখ হাসিনা স্পিকিং, মাই ডিয়ার কান্ট্রিম্যান। এটা অন্যান্য যে কোনো ট্রাডিশনাল বা স্টেরিওটাইপড অ্যাড্রেস থেকে ভিন্ন ছিল, এবং এটা শুরুতেই একটা আবেগিক ব্যাপার ছিল। তো সেই জন্য এটা একটা ঐক্যতান সৃষ্টি করে, এটা একটা সংযোগ তৈরি করে রুট লেভেল পর্যন্ত। আমি একটু থামাই মাসুদ। আমি এই আপ- কথাটা শেষ করি, তারপরে আপনার নিশ্চয়ই। ইয়েটা নিব। সেটা হলো যে এইখানে আমি বক্তৃতার বিশ্লেষণে হয়তো ইন ডিটেল আরেকটু পরে বলবো, কিন্তু রুট লেভেলের কথা বেশ 2-3 বার উল্লেখ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে শি ইজ গেটিং কানেক্টেড নট অনলি থ্রু দি জার্নালিস্ট বাট অলসো ডিরেক্টলি টু দ্য পিপল। সেইখানে এই বার্তাটা আমি মনে করি যে এক ধরনের আহ, আশার সঞ্চার করেছে। তৃতীয়ত হলো যে ফরেন যে পার্টনার্সরা আছে, আমি পার্টনার্স বলতে এখানে আহ, দেশও বুঝাচ্ছি, অন্যান্য দেশের যারা আহ, কূটনীতিক আছেন তাদের বোঝাচ্ছি, এমনকি যারা জার্নালিস্ট আছে তাদের বোঝাচ্ছি, এমনকি যাদের সঙ্গে দল হিসেবে, সরকার হিসেবে আওয়ামী লীগের বন্ধু বা যাদের সঙ্গে কাজ করলে একটা দেশীয় লেভেলে তা গুরুত্ব বহন করে, এইরকম মানুষদের সঙ্গে আপনি কি করলেন, একটা এনগেজমেন্ট তৈরি হলো। মানে এতদিন তো আপনি কথা বলছেন আমার সঙ্গে, আপনার সঙ্গে, আমি কিন্তু এনগেজমেন্টে যাওয়ার আগে যেটা আপনার কাছে জানতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরুন এই যে দিস ইজ শেখ হাসিনা স্পিকিং, এইরকম বক্তব্য সাধারণত এই মাপের নেতারা দেন একটা দেশ যখন একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে থাকে, একটা যুদ্ধ পরিস্থিতি মানে বিরাজ করে। যেমন ধরুন চার্চিলের সেই বক্তব্য, যখন চার্চিল বক্তব্য দিচ্ছেন, কিংবা ধরুন স্ট্যালিন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অ্যাড্রেস করছেন সারা ইয়েকে, তার জাতিকে। একইভাবে আপনার কি মনে হয় যে এই যে মানে শেখ হাসিনা শুরু করলেন এভাবে, এটারও তো একটা মানে গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে। তার মানে হচ্ছে যে শি ফিলস অ্যাট পার উইথ দি পেইন অফ দ্য পিপল। এবং এখানে না সরাসরি কথা বলতে না পারাটার একটা বেদনা আছে। তার মতন একজন জনঘনিষ্ঠ রাজনীতিক দীর্ঘদিন ধরে যে মানুষের সান্নিধ্য পান না, তার কর্মীদের দেখা পান না, তিনি নিশ্চিত থাকেন যে একেবারে শেকড়ের মানুষজন তাকে দেখার জন্য মুখিয়ে আছে, তিনি কি বলেন কথাটা শোনার জন্য তিনি মুখিয়ে আছেন। এটা আপনি দেখবেন যে আমরা যখন দীর্ঘদিন পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি, এরকম একটা আবহ ক্রিয়েট করি যে আমি অমুক বলছি, তার মানে হচ্ছে যে আমি তোমাদের কথা ভাবছি এবং অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে আমার যোগাযোগ নাই, তোমাদেরকে আমি মিস করি। এই ব্যাপারটা আছে, আমার তো কানেকশনসটা ছাব্বিশে এখানে থাকে। মার্চে বঙ্গবন্ধুর যে মেসেজ ছিল, এই মেসেজের হুম, সঙ্গে আমার কাছে এটাকে খুব সিম্বলিক মনে হয়েছে। বঙ্গবন্ধু মানে চট্টগ্রাম মানে ইপিআর এর যে ইয়ে ছিল, রেডিও হুম, ছিল, হুম। সেটাতে যে একটা বক্তব্য দিয়েছিলেন, দিস ইজ শেখ মুজিবুর রহমান স্পিকিং, আমার কাছে সেটার সাথে মিল মনে হয়েছে। আমি একটু প্রসঙ্গটা ঘুরিয়ে দিই আপনার কাছে। আপনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা একটা মানে একটা ব্রিজ তৈরি করেছে, এবং শেখ হাসিনার এই বক্তব্য, আপনার কি মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট কি মেসেজটা ছিল? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 2-3টা ব্যাপারে আহ, এখানে বক্তব্যটা গেছে, এই কারণে যে এটা শুধুমাত্র শেখ হাসিনার স্টেটমেন্টই ছিল না, সেখানে যে অন্যান্য প্যানেলিস্টরা ছিলেন, যেমন 3জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, এবং সেখানে আমরা যারা নন রাজনৈতিক আরো 2-3জন ব্যক্তি ছিলাম।
তো এই যে যে একটা মিশেল তৈরি হলো, এই মিশেলটা না গত 1 বছরের ইউনূস সরকারের কর্তৃক যে সকল কার্যক্রম, তার একটা সমবেত পরিবেশনা হয়েছে। এই যে যে একসঙ্গে গুছিয়ে একটা জিনিস উপস্থাপন করা, আপনি এক প্লেটে সবকিছু পাচ্ছেন, এইটা না বিদেশি সাংবাদিকদের কাছে এটা সুস্পষ্ট ছিল না। বিশেষ করে ভারত তো বটেই, সব মিডিয়াগুলো, আপনার ভারতের পত্রিকাগুলো এতদিন ধরে এই পত্রিকা এই নিউজগুলো ছাপাচ্ছিল, কিন্তু যেহেতু এখানে ফরেন অন্যান্য কান্ট্রির জার্নালিস্টরাও ছিলেন, তারা একবারে বুঝতে পারলেন যে হোয়াট ইজ হ্যাপেনিং। বিশেষ করে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, ধরেন বিচারিক প্রক্রিয়া তো বটে, কিন্তু আইনহীনতা এবং এই যে একপাক্ষিকভাবে নির্বাচনের যে ব্যাপারটা, রেফারেন্ডামের যে ব্যাপারটা, জেলে মানুষ হত্যার যে ব্যাপারটা, মাইনরিটি রিপ্রেশনের যে ব্যাপারটা, বা ধরেন রাইজ অফ ইসলামিক মিলিট্যান্সির যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোর যে অভিঘাত, এই অভিঘাতটা সঠিকভাবে আহ, বিদেশি বন্ধুরা, বিশেষ করে অন্যান্য পত্রিকার সাংবাদিকরা বুঝতে পারছিলেন কিনা তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল। আমি মনে করি যে সেটা ইফেক্টিভলি গতকাল কমিউনিকেটেড হয়েছে, এবং এখান থেকে এই যে নেক্সট 2 উইকস, এই 2 উইকস এর একটা সুস্পষ্ট আহ, স- আহ, একটা উম, পথরেখা। একটা পথরেখা পাওয়া যাবে, যেখানে তারা ওই ইস্যু ভিত্তিক কাজ করতে চাইবেন তাদের আগ্রহের জায়গা ধরে। মাসুম, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন জাতিসংঘ বাংলাদেশে যখন 2024-এর এসব ঘটনা ঘটছিল, জাতিসংঘ তখন সেনাবাহিনীকে স্পষ্টভাবে আহ, আপনি বলতে পারেন চাপ প্রয়োগ করেছে। এই চাপ অস্বীকারও করছে না জাতিসংঘ। আবার যখন 2024 সালের অগাস্টের পরে তড়িঘড়ি করে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রস্তুত করলো জাতিসংঘ, যে মানে শেখ হাসিনা নিজেই কিন্তু জাতিসংঘকে বলেছিলেন এসে তদন্ত করার জন্য, তারা গেল, গিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলল না, অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলল না। এবং এখন দেখা যাচ্ছে, যেমন ধরুন আবু সাইদের ব্যাপারটি, আবু সাইদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি, এসব খবরও প্রকাশিত হচ্ছে। আপনার কি মনে হয় যে ধরুন এখন শেখ হাসিনার মতো রাজনৈতিক নেতা যখন জাতিসংঘের এই বিচার প্রক্রিয়া বা যে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছেন, জাতিসংঘের কাছে কি এটা মানে গুরুত্ব বহন করে কিনা? অবশ্যই গুরুত্ব বহন করে। আহ, জাতিসংঘের যে রিপোর্টটি, আমরা সংক্ষেপে জাতিসংঘের ওই সংস্থাটাকে বলি যে মানবাধিকার কমিশন, OHCHR। বলাই বাহুল্য, জাতিসংঘের OHCHR যে রিপোর্টটি বানিয়েছিল, সেই রিপোর্টটিকে সুনির্দিষ্টভাবে একটা বিশাল আইনি টিম, যে টিমের সদস্য আমিও ছিলাম, আমরা গবেষণা করে তথ্য উপাত্ত দিয়ে বাক্য টু বাক্য, প্যারা টু প্যারা আমরা তার ক্রিটিক করেছি, একটা অবজেক্টিভ ক্রিটিক করেছি, একদম এটা মোহমুক্ত ভাবেই। এবং সেখানে আমরা 10-12টা বড় প্রশ্ন তুলে তার যে ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটিকে প্রশ্নবিদ্ধ করেছি। তার মধ্যে আপনি যে প্রশ্নটি তুললেন সেটাও আছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার যে অন্য যে ন্যারেটিভস, সেগুলো এখানে প্রপারলি করবোরেট করা নাই। এবং এমনকি এও দেখা যায় যে আইসিটির যে রায়ে এই রিপোর্টটি এভিডেন্সিয়ারি ভ্যালুকে গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ ওই রিপোর্টে নিজেই স্বীকার করে নেওয়া হয়েছে যে এইটাকে প্রামাণিক ভিত্তি হিসেবে, বিচারিক রায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না, এবং ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে কিনা তা যদি নিশ্চিত হতে হয়, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আবার তদন্ত হতে হবে। সেই তদন্তটাই অনুষ্ঠিত হয়নি। এখন ধরেন শেখ না, হাসিনা যে মাসুম মাসুম, আহ্বান এখানে একটা ব্যাপার জানিয়েছিলেন। আছে। তারা প্রথমে বলল গণহত্যা হয়েছে, পরে গণহত্যা শব্দ থেকে সরে গেল, তারপরে বলল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। মানে আপনারা তো সেই প্রশ্ন তুলেছিলেন, শেখ হাসিনা এই প্রশ্ন একদম বারবার একদমই। তুলছেন। এ থেকে বোঝা যায় একটা অস্বস্তির জায়গা থেকে, এই যে আমরা ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভের জায়গা বলি না, যে 71-এর গণহত্যার স্বীকৃতির জন্যই আমরা দীর্ঘ 50 বছর ধরে সংগ্রাম করে আনসাকসেসফুল হয়েছি, মাত্র 2-3টা অর্গানাইজেশনের কাছ থেকে স্বীকৃতি পেয়েছি, সেখানে তাদের দরকার ছিল পাল্টার একটা শব্দ, যে 24-এও গণহত্যা হয়েছে। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখলো যে আসলে এটা গণহত্যার সংজ্ঞায় পড়ে না, তারা হঠাৎ করে স্লাইডিং করলো, করে গিয়ে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি শব্দটাতে আশ্রয় গ্রহণ করলো। ঠিক আছে না? এবং আরো আরো অন্য ন্যারেটিভ পাল্টানেটিভে যাব না, কিন্তু আমি ওই উত্তরটা আরেকটু একটু ইলাবোরেট করে নিয়ে আপা, সেটা নিশ্চয়ই, হলো নিশ্চয়ই। আহ, আহ, শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের যে রিপোর্টটা, অ্যাজ এ ইলেক্টেড প্রাইম মিনিস্টার শি ক্যান appeal to the
ইউনাইটেড নেশন। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখানে প্রফেসর ইউনুস ইজ এ পার্টি টু দি কনফ্লিক্ট। হি ইজ এ বেনিফিশিয়ারি অ্যান্ড পার্টি, বাই নাও ইট ইজ ভেরি ক্লিয়ার কাট যে হি ইজ এ পার্টি টু দি কনফ্লিক্ট। তার একটা ইমেল আমন্ত্রণে এই ওএসসিএইচআর এর মেম্বার একটা তদন্ত করলেন, এবং কোন স্টেক হোল্ডাররা এবং বাংলাদেশের মানুষরাও কিন্তু অত আহ, ভালোভাবে জানেও না যে কবে কার সঙ্গে কথা বলে তারা এই তদন্ত রিপোর্টটি তৈরি করেছিল। তো আমরা সেখানে ওই প্যারাগ্রাফে ওদের রিপোর্টেই একটা পরিষ্কার কথা লেখা আছে, বলছে তারা স্বীকার গেছে যে এই রিপোর্ট প্রকাশ করবার আগে এটা ঠিক আছে কিনা তা তারা ইউনূস সরকারের মেম্বারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিশ্চিত হয়ে নিয়েছেন। কথাটা কি বোঝাতে পারলাম আপনাকে? একদম একদম, যে খুবই ওই পরিষ্কার। আদিলুর রহমান খান, ওই আদিলুর রহমান খান বা আসিফ নজরুল বা সৈয়দা রিজওয়ানা এদের কাছ থেকে তারা মানে রিভিউ যারা করে ঘটনা নিয়েছে যে রিপোর্টটি ঘটিয়েছে, প্রকাশ করা যারা যাবে কিনা। ঘটনার স্টেক হ্যাঁ। হোল্ডার, তাদের কাছ তো থেকে দিস ইজ আবার অনুমোদন নেওয়া হচ্ছে। দিস ইজ টোটালি রাবিশ। দিস ইজ টোটালি রাবিশ। এবং ওএইচসিএইচআর এর যে প্রচলিত স্ট্যান্ডার্ড তারা মিয়ানমার বা পৃথিবীর অন্য জায়গায় ব্যবহার করেন, এই স্ট্যান্ডার্ডটা একেবারেই রক্ষিত হয়নি। সুতরাং এটাকে জাতিসংঘ রিপোর্ট বলবার কোনো অবকাশ নাই। এটা হচ্ছে ইউনুস সেন্টারের কমিশন এবং ভলকার দেওয়া। তুর্কের পার্সোনাল এবং ইন্টারেস্ট আছে বলে মনে হয়, আমার একদম মনে হয়েছে। একদম এমনকি ভলকার তুর্ক আপনার সংবাদ সম্মেলনে যে একটা আনটওয়ার্ড কমেন্ট করেছিলেন, সেটাকেও এই আমাদের এই জাজেরা রেফার করেছে। সেটা যদি জাতিসংঘ জানে তার লজ্জা পাওয়া উচিত। এবং এই ম্যান্ডেটটা এইচআরসি বলে, হিউম্যান রাইটস কাউন্সিলের সভায় অনুমোদিত হতে হয়। যেহেতু এটা অনুমোদন নাই, সেহেতু শেখ হাসিনা অ্যাপিল করেছেন। জুলাইয়ের ঘটনা তো বটেই, গত এক বছরে ঘটে যাওয়া যে সিস্টেম্যাটিক রেপ্রেশন এবং যে আপনার অ্যাট্রসিটিস, এইগুলোর সুষ্ঠু, গ্রহণযোগ্য, ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক তদন্ত হতে হবে। এবং আমি মনে করি দেয়ার ইজ মাচ ওয়েট ইন দিস অ্যাপিল। এটা যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে হলিস্টিক সেন্সে, কম্প্রিহেন্সিভ সেন্সে আমরা যে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, এমনকি ইফ অ্যাট অল ইট ডিমান্ডস রিকনসিলিয়েশনের কথা বলছি, এগুলো কখনোই সম্ভব নয়। সুতরাং এই দাবিটি বা এই কথাটি, এই অ্যাপিলটি, আমি মনে করি যে কালকে এক্ষেত্রে শেখ হাসিনার এক্ষেত্রে ভাষণের অন্যতম একটা দিক। আওয়ামী লীগের ভূমিকা কি হতে পারে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে মানে অ্যাড্রেস করার জন্য, অথবা জাতিসংঘের কাছে, জাতিসংঘকে দিয়ে এটিকে আসলে করানোর জন্য কি কি করতে পারে আওয়ামী লীগ এখন? আপনার কি মনে হয়? পৃথিবীটা এখন, এটা কিন্তু প্রথমও বলি, আমরা যারা আইনের বা মানবাধিকারের ছাত্র, তারা এটা মনে করি যে এটা রাষ্ট্রের দায়। এটা, দিস ইজ নট অনলি এ হেডেক অফ আওয়ামী লীগ, ইট শুড বি এ হেডেক অফ বাংলাদেশ স্টেট। এটা রাষ্ট্রের দায় ছিল যে এটা নিশ্চিত করা যে জাতিসংঘকে বলা বা আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস মেকানিজম আছে তার সাহায্য। কারণ যেহেতু সেটা হচ্ছে না, সেহেতু আওয়ামী লীগ একটা অ্যাক্টর হিসেবে নিশ্চয়ই তার ভূমিকা রাখবার আছে। আমাদের ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস সিস্টেম, তা বিভিন্ন লেভেলে কাজ করে। তা যেমন জাতীয়ভাবে কাজ করে, যেটা এই মুহূর্তে অপশন না, রিজিওনাল লেভেলে কাজ করে, আর জাতিসংঘের বিভিন্ন আপনার কমিটি আছে, বিভিন্ন অর্গানাইজেশনস আছে, সেখানে কাজ করে। তো প্রতি বছর বাংলাদেশ আপনার বিভিন্ন হিউম্যান রাইটস কমিটির মেম্বার, সেখানে তাদের জবাবদিহিতা এবং রিপোর্টিং এর ব্যাপার তৈরি হয়। তো বাংলাদেশ সরকার যখন আমন্ত্রণ জানায়, এই আইসিসিপিআর এর ফর এক্সাম্পল হিউম্যান রাইটস কমিটি আছে, জেনেভাতে বসে। তো সেখানে সরকারকে যখন তারা আমন্ত্রণ জানায়, তখন অন্যান্য স্টেক হোল্ডারদেরকে আমন্ত্রণ জানায়। সেখানে আওয়ামী লীগ একটা স্টেক হোল্ডার, এবং বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনসকে আমন্ত্রণ জানায়, শ্যাডো অর্গানাইজেশনস গুলোকে আমন্ত্রণ জানায়, হিউম্যান রাইটস কমিশনকে আমন্ত্রণ জানায়। তো এই সকল ভিত্তিতে যে ইন্ডিপেন্ডেন্ট নাগরিক রিপোর্ট তৈরি হয় এবং অ্যাসেসমেন্ট তৈরি হয়, সেখানে আওয়ামী লীগ নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ বলে তো নয়, অন্যান্য যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে বা আপনার বিভিন্ন ফোরাম আছে, তারাও এখানে কিন্তু স্টেট কমপ্লেন্ট বা ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন বলি আমরা, তৈরি করতে পারে। তো সেখানে আমি আপনাকে বলি যে তাদের আর্গুমেন্টটা জাতিসংঘ চার্টার সহ যে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, বা ইন্টারন্যাশনাল সিভিল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আছে, সেখানে তারা হলিস্টিক্যালি দেখাতে পারেন যে কিভাবে বাংলাদেশের মানুষের
ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল রাইটস ভায়োলেটেড হচ্ছে। আমি একটু আগেই কানাডার একটা মামলা পড়ছিলাম, রেফারেন্স কুইবেক মামলা আমরা বলি। সেখানে আদালত আপনার সেলফ ডিটারমিনেশন বা একটা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বরূপ বিশ্লেষণ করেছেন। বাহ। সেই স্বরূপ বিশ্লেষণে তারা দুটো দিক দেখিয়েছেন। একটা হলো আন্তর্জাতিক দিক, সেখানে একটা রাষ্ট্রের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার প্রশ্ন জড়িত হয়। কিন্তু আপনার সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের আরেকটা দিক হলো অভ্যন্তরীণ, ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন। সেইখানে ধরুন কোনো একটা রাজনৈতিক জনগোষ্ঠী সামগ্রিকভাবে তাদের ভোটাধিকার, তাদের বাক স্বাধীনতা, তাদের সাংগঠনিক অধিকার, তাদের অ্যাসেম্বলি করার অধিকার, এবং যে অধিকারটা প্রায় মোর দ্যান 50% প্লাস পিপুলের অধিকার হিসেবে, অ্যাসারশন হিসেবে জড়িত, যেহেতু সেটা পালিত হচ্ছে না, সুতরাং দিস ইজ এ ক্লিয়ার কম্প্রোমাইজ অফ ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন অফ এ পিপল, হুইচ ইজ ইন্ট্রিনসিক্যালি রিলেটেড with the autonomy of the Bengali nationhood, which was created in 1971. আমরা এভাবে আর্গুমেন্ট দিয়ে যদি আমরা একটা কমপ্লেন্ট বা একটা আহ, 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 আপনার কি বলবো কমিউনিকেশন তৈরি করা যায় বিভিন্ন লেভেলে, সার্টেনলি দ্যাট ক্যান মোল্ড ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন, এবং জাতিসংঘের নিশ্চয়ই সেখানে ভূমিকা রাখবার আছে। ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট, বাট জাতিসংঘ সময় নেয়, জাতিসংঘ দেখতে চায় যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, দেয়ার ওয়াজ এ রিভলিউশন, কোট অ্যান্ড আনকোট, there was a serious protest, a government has fallen, total public life has been collapsed. Who are the triumphant, who are the victorious, who are the victims? এগুলো তারা আইডেন্টিফাই করতে করতে না অনেক সময় লেগে যায়। সুতরাং নিঃসন্দেহে এগুলো আমি আবার ফেরত যেতে চাই এই সংবাদ সম্মেলনে। আপনার কি মনে হয়, ধরুন এই সরকার মানে ক্ষমতা দখল করার পর থেকেই ভারতের সঙ্গে যে উল্লম্ফন বা ভারতকে হুমকি দেওয়া, সেভেন সিস্টার ভেঙে ফেলবে, হেন করবে তেন করবে, নানা রকমের হুমকি দেওয়া, এবং সম্পর্কটা গত মানে ক্রিকেট রাজনীতি নিয়ে একটা ভয়াবহ তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত এখন বাংলাদেশের ভেতর থেকে তাদের মানে কূটনৈতিক সদস্য যারা আছেন তাদেরকে নন ফ্যামিলি ইয়ে করছেন, পোস্টিং হিসেবে মানে বাংলাদেশকে ঘোষণা করেছে। এমত অবস্থায় শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে এই প্রেস কনফারেন্স করলেন, এটা কি মানে আরো দুই দেশের সম্পর্কের মানে ক্ষেত্রে কি ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে, আপনার কি মনে হয়? এই ডিপ্লোম্যাটিক কি বলবো টেনশন, জি। এই টেনশন একটা নতুন হাইটে উঠেছে, এবং সেই নতুন হাইট বিশেষ করে সর্বশেষ হলো ক্রিকেট, আর হলো আপনার ডিপ্লোম্যাটিক ফ্যামিলি মেম্বারদেরকে উইথড্র করার ব্যাপারটা। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইউনূস সরকার সতর্ক একটা অবস্থান নিয়েছে। আই টেল ইউ হোয়াই। তার আগে আর একটা কথা যুক্ত করে নিই আপনার, যে কালকের সংবাদ সম্মেলনটি লক্ষ্য করেন ইন্ডিয়ার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে অ্যালাউ করা বা আহ, আহ, ঘটতে দেওয়াটা অত সহজ ছিল না। নিঃসন্দেহে শেখ না। হাসিনা ওইটা উইন করেছেন, শেখ হাসিনা ওই ডিপ্লোম্যাসিটা উইন করেছেন। হ্যাঁ, যে তিনি কিন্তু ওই অবস্থাটা মোকাবেলা করেই বা ওটা জয়লাভ করেই কালকের সম্মেলনটাতে তার বক্তব্যটা কমিউনিকেট করতে পেরেছেন। বিকজ তবে সেখানে এই যে যে একটা দেখলাম একটা ক্রিটিসিজম আছে, যে সেখানে তিনি সরাসরি সংবাদ সম্মেলন যারা উপস্থিত আছেন তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে না। সো দ্য কোয়েশ্চেন ওয়াজ ওয়েন ওয়াজ ইট রেকর্ডেড, কিন্তু দ্য ইস্যু ওয়াজ ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক, ইট ওয়াজ ডিপলি রুটেড ইন ডিপ্লোম্যাটিক রিজনস, যে আপনি সেখানে সরাসরি অ্যাড্রেস না করে আপনি দেশবাসীকে অ্যাড্রেস করছেন। সো হোয়েন ইউ অ্যাড্রেস ইয়োর পিপল, the responsibility of the hosting country that gets lessons diplomatically, তো সেটা তিনি উতরেছেন। সেই জায়গায় আবার তাওহিদ হোসেনও এতদিন ধরে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো ছিল ডিপ্লোম্যাটিক মানে অত্যন্ত অনুত্তীর্ণ, এবং কিছু কিছু শব্দ প্রয়োগ একেবারেই ক্ষতিকর ছিল। কিন্তু আহ, এই প্রেক্ষিতে তিনি আরো সতর্ক শব্দ ব্যবহার করেছেন। সম্ভবত যেহেতু বাংলাদেশে একটি নির্বাচনী আবহ তৈরির চেষ্টা করছেন তারা সরকারিভাবে প্লাস রাজনৈতিক দলগুলোর ভাবে, সে একটা মুডে আছেন। সেই মুড থেকে তারা ভাবতে চাইছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ কি ইন্ডিয়া আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে, দেখো
যে ইন্ডিয়া তাদেরকে অ্যাক্টিভলি হেল্প করছে, সুতরাং ইন্ডিয়াও কিন্তু অ্যাগ্রেসিভলি আসছে। সুতরাং দে ক্যান ইউজ দিস প্লয়, যে ইন্ডিয়ান আধিপত্যবাদের যে স্লোগান, সেটাকে তারা ইফেক্টিভলি ব্যবহার করে একটা গেম করতে চাইছেন। সুতরাং ওই লেভেলে এখন এটা আছে যে গিভেন দ্য শিফট অফ ইন্ডিয়ান আন্ডারস্ট্যান্ডিং, এবং যেহেতু একটা ভারতের অভ্যন্তরীণ পলিটিক্যাল ওপিনিয়নও কিন্তু ম্যাটার করে। ম্যাটার করে কেন? যে সেখানে কংগ্রেস কি ভাবছে, অন্যান্য বিরোধী দল কি ভাবছে, বিজেপি কি ভাবছে, এবং বিজেপির বাংলাদেশ বিষয়ক যে স্ট্যান্ড, সেটা এখনো জনগণ সর্বান্তকরণে গ্রহণ করে কিনা, তাই না? এবং বাংলাদেশে যে মৌলবাদের যে উত্থান, সেই উত্থানের যে র্যামিফিকেশন, সেটা ইন্ডিয়া ভালোভাবে বুঝতে পেরেছে কিনা, এইসব ব্যাপারগুলোতে আপনার বাংলাদেশে আমি মনে করি যে কূটনৈতিক লেভেলে ইন্ডিয়া একটু মাসুম মাসুম টার্নিং পজিশন নিয়েছে। মানে ধরুন ইতিমধ্যেই তো বাংলা মানে দেশের পৃথিবীর সর্বত্রই প্রচারিত হয়ে গেছে যে বাংলাদেশের একমাত্র বন্ধু এখন পাকিস্তান, এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের যে একটা মানে সাবেক একটা পরিকল্পনা আছে, যখনই মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কোনো সরকার ক্ষমতায় আসে তখনই তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, ভূমিকে ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত শুরু করে। এটা তো অলরেডি এখন এমন খুল্লাম খুল্লা ঘটনা হিসাবে ঘটছে বা দেখছে। যেমন ধরুন উলফা ছিল কিছুদিন আগে, মানে যখন বাংলাদেশ মানে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল তখন উলফার অফিস ছিল ঢাকায়, এখন বলা হচ্ছে খালিস্তানের অফিস ঢাকায় খোলা হয়েছে। তো এই তো সম্পর্কের অবস্থা, তো মানুষ এটা বুঝতে পারছে না। আপনার কি মনে হয় ভারতবাসী নিশ্চয়ই ব্যাপারটিকে মানে সেভাবেই দেখছে নাকি? সেই উদ্বেগই প্রকাশ হয়েছে আবার যখনই দেখা গেল যে যে ওয়েদার জয়শঙ্কর ইজ রিঅ্যাসেসিং গভর্নমেন্ট স্ট্যান্ড বাংলাদেশের পলিসি, এবং তারা শ্রেয়তর খারাপ বিকল্প খুঁজছেন কিনা। হুম। আমি আর নাম নাই বললাম যে ওয়েদার ইন্ডিয়া ইজ লুকিং, যে মানে খারাপের মধ্যে সবচেয়ে কম খারাপ কোনটা? খারাপের মধ্যে কম খারাপ বিকল্পটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখনই তারা দেখছেন যে আহ, না, এখানে বাংলাদেশের রাজনীতিতে যদি একটা উত্থান ঘটে, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে এই নির্বাচনটা শুধুমাত্র নির্বাচন হচ্ছে না, একটা রেফারেন্ডাম নামে একটা জিনিস আছে। এই রেফারেন্ডামে এমন ম্যান্ডেট পাওয়া সম্ভব যে দে ক্যান ইজিলি ডিসলভ এভরিথিং। এমনকি যদি বাই চান্স যদি জামাত ইসলামে যদি নিজেদেরকে অ্যাসার্ট করতে পারে, দে ক্যান ডু এভরিথিং। সুতরাং সেটা কি ইন্ডিয়া সঠিকভাবে সেই বার্তাটা পেয়েছে কিনা, কালকের সংবাদ সম্মেলনে এই বার্তাটা দিতে পেরেছে? যেহেতু দিতে পেরেছে, সুতরাং ইন্ডিয়াকে আবার মনে হয় ভাবতে হবে বাংলাদেশ পলিসি সম্পর্কে, যে তারা খারাপ অপশনের খোঁজে এখনো থাকবে কিনা। আমার এই প্রশ্নটাই ছিল পরবর্তী প্রশ্ন, যে ধরুন যিনি শেখ হাসিনার অডিও বার্তায় আমরা পুরোপুরি শুনলাম যে তিনি বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা, তার মানে গণতন্ত্র নেই উনি যেটা বলছেন। এবং উনি কতগুলো দফা সরাসরি বলেননি, কিন্তু আমরা সেখান থেকে দফা ওয়ারি যদি চিন্তা করি যে উনি কতগুলো দফা দিয়েছেন। আপনি কি জাস্ট আপনার ভেতরে আসা, আপনি এই বক্তব্য থেকে আপনার টেকিংসটা কি সেটা যদি আমাদেরকে একটু জানান এই দফাগুলো সম্পর্কে। দফাতে তো বেশ আহ, কথাগুলোই বলা হয়েছে। ফর এক্সাম্পল এর কথা হচ্ছে যে এন্ড অফ ইউনুস রেজিম। ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি ভাববে? আওয়ামী লীগ ভাবতে চাইবে যে আহ, ইউনূস সরকারের আহ, সমাপ্তি না ঘটলে দে ক্যান নট রিঅ্যাসার্ট দেমসেলফ, তাই না? তো এটাকে আমি ধাপ বাই ধাপ ভাবতে চাই, ওর সঙ্গে আরো কতগুলো সাব হেড চাই। যেমন ধরেন আহ, বিচারিক প্রক্রিয়া, বা দেশে যদি স্বাভাবিক একটা উম, আহ, যে হামলা মামলা, ওটা একটা পয়েন্ট আছে যে যে মামলাগুলো আছে সেগুলো ড্রপ করা, যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা যদি নিরুৎসাহিত করা যেত। অ্যাটলিস্ট ধরেন আহ, 1.5 বছর ধরে কোনো জামিন হয় না কারোই। অ্যাটলিস্ট আপনি যদি স্বাভাবিক আইনের আশ্রয়টাও নিতে পারতেন, তাও একটা আদালত ব্যাপার। আদালতই তো বসছে না, উচ্চ আদালতে মাত্র একটি বেঞ্চ কাজ করছে, একটি বেঞ্চের মানে মানে বিচারক যিনি অবসরে যাবেন তার আগে তিনি কিছু এই শুনানি শুনছেন বা এরকম, এটা হচ্ছে না। ট্রু।
সুতরাং রেস্টোর ডেমোক্রেসি যখন বলা হবে, চূড়ান্ত কথা হচ্ছে যে আপনি ভোট বর্জনের যে ডাক, যে ডোন্ট গো টু ভোট, কাস্ট ইউর ভোট, তার মানে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে দাবি করছেন যে 50% মানুষ আপনার পক্ষে আছে, এই 50% মানুষ যে ভোট দিতে যাচ্ছে না, এবং আহ, এবং এই নির্বাচনটা যে অংশগ্রহণমূলক হচ্ছে না এবং এটা একপাক্ষিক হচ্ছে, সেটা প্রমাণ করা। এই মূল মেসেজটাই আগামী কয়েকদিনে এটা আসবে। কিন্তু তার গ্রাউন্ড হিসেবে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট কিছু কিছু গিরার ব্যাপার আছে না, গিট্টু খোলার ব্যাপার আছে না, সেই গিট্টু খোলার ব্যাপারটাতে হচ্ছে আপনার কালকে ছাত্রলীগের একটা ছেলে জেলে আছে। আপনি হৃদয় বিদারক ব্যাপার, একটা চিঠিতে তার স্ত্রী দেখলাম এবং যে তার তার সন্তান দুজনই। আরেকজন আওয়ামী লীগ নেতাকে দেখলাম তার হাতে হাত করা, সে মারা গেছে। হুম। এই যে যে জেল কিলিংস, তাই না, আইনের স্বাভাবিক আশ্রয়টাও যদি কাজ করতে পারতো তাহলেও এক ধরনের পরিবেশ তৈরি হতো, তাই না? দ্বিতীয়টা হচ্ছে যে ওই যে আমি তদন্তের যে কথা বললাম সেটা, আম, এই জুলাই ভিকটিমদের স্বার্থেও তদন্তটা হওয়া উচিত, যে অ্যাকচুয়ালি হু আর রেসপন্সিবল ফর দিস। আর আওয়ামী লীগ যে ব্যানের যে ব্যাপারটা, এই ব্যানটা আপলিফট করার একটা কার্যক্রম শুরু করা উচিত। তাহলে আপনি যদি রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারেন, তবেই না আপনি ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করতে পারেন যে হোয়াট টু ডু ইন নেক্সট কোর্স অফ অ্যাকশন টু কিন্তু রেস্টোর। আপনার কি মনে হয়েছে মাসুম, এই যে বক্তব্যটা উনি রেখেছেন, এটা আসলে একটি পরিকল্পনাও? যদি উনি মানে নিকটতম সময়ে ফিরে আসতে পারেন, ওনার রাজনীতি মানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারেন, এটাই হতে হবে, মানে হতে পারে যে একটা গ্রাউন্ড রুল, যে বেসড অন দ্যাট উনি পরবর্তী মানে কার্যক্রম এবং পরিকল্পনা মানে করতে পারেন। আপনার কি সেটা মনে হয়েছে? এটা একটা শুরু। কালকেরটা হচ্ছে যে আপনার ব্রেকিং দ্য আইস। কালকের যে বক্তব্যটা সেটা ব্রেকিং দ্য আইস। এখান থেকে আরো ছোট ছোট ফর্মে বা অন্যান্য আকারে আই এম শিওর যে রাজনৈতিকভাবে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। যেহেতু আমি রাজনীতির মানুষ নই, তারা কি গ্রহণ করবেন আমি এই মুহূর্তে জানি না। কিন্তু আহ, কালকের এই যে যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের সাথে আরো অন্যান্য কি করণীয়, নিঃসন্দেহে তাদের রাজনৈতিক লেভেলে আমি মনে করি ভাবা উচিত। যে এই নির্বাচনটা বাংলাদেশের জীবন মরণের প্রশ্ন। দি সিচুয়েশন ইজ ভেরি ভেরি ওর্স। এটা কল্পনাও করা যাচ্ছে না। মানে আপনি যদি, আওয়ামী লীগ যদি এভাবে ভাবে যে যে আমি যদি এখন বেঁচে থাকতাম তাহলে আমার গাধাটাকে নেকড়েটা আক্রমণ করতে পারতো না, হ্যাঁ, এটা এটা এই যদি ভাবে অবস্থায় নেই তাহলে তাদের, পরিস্থিতিটা। হ্যাঁ না, সেই অবস্থা। এখন আপনি আমরা যদি ভাবেন যে আমি খুব ভালনারেবল আছি, আমাকে কেউ বাঁচিয়ে দাও, এটা হবে না। আপনাকে পলিটিক্যাল অ্যাকশনস গ্রহণ করতেই হবে ইন অর্ডার টু সেভ দি কান্ট্রি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দুটো প্রশ্ন বাকি আপনাকে করব। একটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত, যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে কি হবে, আর নির্বাচন না হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা। এক, খুব সংক্ষেপে বলতে হবে আপনাকে এই প্রশ্নের উত্তর, তারপর আরেকটা প্রশ্ন করে শেষ করব। হুম। নির্বাচন এটা হবে কি হবে না, যে এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিটা এমন যে প্রতিনিয়ত ডেভেলপ করে। সরকার চাইছে যে যে কোনোভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাক। যদি হয়ে যায় তাহলে একটা দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে, এবং সেই সরকার কত সময় ধরে দেশটা চালাতে পারবেন আমি জানি না। এবং আহ, যারা রাজনৈতিকভাবে এখন জনগণের কাছে গেছেন তাদের প্রকৃত স্ট্যান্ডার্ড কিন্তু মানুষের সামনে আবার চলে আসবে, এবং সেই শাসন বাংলাদেশের মানুষ ঠিক কতটা সময় গ্রহণ করতে পারবেন সেটি একটা দেখার বিষয়। তার মানে নির্বাচনটা কোনো সমাধান নিয়ে আসবে না, তাই না, তো? তাই তো। না, একটু আচ্ছা, না, সর্বশেষ ইট ইজ রিয়েলি আমি আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করব। এই যে প্রেস কনফারেন্সে মানে শেখ হাসিনা মানে তার পুত্রের একটা সাক্ষাৎকার মানে প্রচারিত হওয়ার পরে উনি নির্বাচন থেকে, সরি, রাজনীতি থেকে সরে যাচ্ছেন, উনি আর রাজনীতি করছেন না, অবসরে যাচ্ছেন, এরকম প্রচারণা, এরকম কথা সব জায়গায় শোনা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এই প্রেস কনফারেন্সটা মানে কনফারেন্সটা আসলে
উল্টো বার্তা দিল যে না, শি ইজ দেয়ার, শি ইজ ভেরি ভেরি দেয়ার, মানে উনি আছেন। আচ্ছা, হ্যাঁ, আম, এটা নিয়ে আলোচনাটাই যে হচ্ছে, সেই আলোচনাটা আমি খুব একটা নেগেটিভলি দেখি না, আমি ইতিবাচক ভাবেই দেখি। আমাদের সমস্যাটা হয়েছে কি, বাংলাদেশের উম, রাজনৈতিক ভাষা এতটা বেশি আহ, অবদ্ধ যে মানুষজন ওখান থেকে ভিন্ন একটা কনক্লুশনে পৌঁছে। সজীবদের জয় যে মেজাজে, যে টোনে, যে পর্যায়ে গিয়ে কথাটা বলেছেন, আমার কাছে কখনো মনে হয়নি যে শি হ্যাজ টেকেন দ্যাট ডিসিশন টু রিটায়ার। শেখ হাসিনা রিটায়ার আমি একটা করছেন ভিডিও সেখানে তিনি। করেছি এ বিষয়ে, আমি বলেছি, স্পষ্টভাবে জি, বলেছি যে একজন সন্তান তার মায়ের সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত হলে উনি বলতেই পারেন যে হ্যাঁ এইরকম ভয়াবহ ইয়েতে, কারণ আমরা জানি যে 2024 সালের আগস্টেও জয়কে ইন্টারভেন করতে হয়েছে তাকে কনভিন্স করার জন্য, কারণ তিনি বলেছিলেন উনি যাবেন না, উনি এখানেই মারা যাবেন, দরকার হলে তাকে মেরে ফেলা হোক। আমরা এই এই কথা শুনেছি, পত্রপত্রিকায়ও পড়েছি। ফলে জয়ের ভেতরের যে ধরেন তার মায়ের প্রতি তার একজন সন্তানের যে মানে দুশ্চিন্তা, সেটাও তো হতে পারে। আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক এই প্রশ্নের মুখোমুখি তো হতেই হবে, এই বাস্তবতার নিঃসন্দেহে, মুখোমুখি তো হতেই হবে। নিঃসন্দেহে, তো নিঃসন্দেহে। শেখ হাসিনা ইজ দ্য সিম্বলিক ইউনিটি ফর দি বেঙ্গলি নেশনহুড, হোল এম্বডিমেন্ট বাংলাদেশের মানুষের আহ, আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক যতদিন আছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের আশা থাকবে। সেখানে জয় একটা মাত্রা যুক্ত করেছেন, এবং যে বিতর্কটা আওয়ামী লীগের মধ্যে আসা উচিত বলে আমি মনে করি, নাও অর নেভার। তবে দল হিসেবে আওয়ামী লীগের অনেক কিছু করবার আছে। যেমন আমি নিজে থেকেই ফিল করি, একজন আওয়ামী লীগের রাজনীতির আগ্রহী পর্যবেক্ষক হিসেবে, আহ, যে অনলাইনেই আপনি 15, 20, 30 দিন ধরে কনফারেন্স করেন না। আগে নেতারা তাদের কর্মীরা তাদের কথাগুলো একেবারে হৃদয় খুলে বলে ফেলুক, তারপরে কিছু মানুষকে আপনি সামনে আনেন। আমরা আর ওই ফ্যাস ফ্যাস গলার, অশুদ্ধ উচ্চারণের, ভুল কমিউনিকেশনের মানুষজন, ওল্ড সাবি, এসব মানুষজনকে আর দেখতে চাই না। মানুষজন এখন তারুণ্য চায়। আপনি 500 জন লোককে একটা লেভেলে নেন, 100 জনকে লোককে একটা লেভেলে নেন, আপনি একটা কর্মপরিধি ঠিক করেন, তাই না? আপনি দৃঢ়তার মাসুদ, সাথে এই ব্যাপারে জুলাই আপনার সাথে আমি আরো দীর্ঘ আপনি আলোচনা এটাকে করব আরেকটা আয়োজনে, অংশগ্রহণ কিন্তু করেন। আমার হ্যাঁ, কাছে মনে হয় সেটা যেটা আপনি বলছেন সেটাই সেটা বলছি শুরু ভাই। ছিল মানে এই আমার এই মনে হয় প্রেস কনফারেন্স। ইট ইজ এ কম্বিনেশন। নিঃসন্দেহে প্রেস আপনি যে কনফারেন্স কথাটি বলছেন, আওয়ামী লীগের জানান দিয়েছে, সেটাই হচ্ছে তার অর্জন। আপনি যে কথাটি বলছেন সেটা শুরু ছিল এই প্রেস কনফারেন্স, এবং আপনি সেখানে ছিলেন, আপনার কাছ থেকে সেই ব্যাখ্যা মানুষ নিশ্চয়ই মানে শুনলো। আমরা আরো কথা বলবো আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। আপনি ভালো থাকবেন মাসুম, ডক্টর মাসুম। আপনিও ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।